কাদের সিদ্দিকীর মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন, এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই, ক্ষতি হয় না। বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন, সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে। যারা আসলে রাজনীতির আশপাশে নেই, তাদের কাজ হলো স্রেফ ধান্দাবাজি। এরকম একদম ধান্দাবাজ। আমরা অনেকেই ধারণা করেছিলাম আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল চাইলেই এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারতেন এবং আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর বিষয়টি অ্যাভয়েড করা যেত। কিন্তু বাস্তবতা হলো মাহমুদুর রহমান নিজেই সাজা স্থগিতের আবেদন করেননি এবং তিনি চাননি তার সাজা স্থগিত করা হোক। গণত্রাণের 10 কোটি টাকা ব্যাংকে আছে, তার 8 কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। কখনো শুনি না কোনো ছাত্র সংগঠন বা ছাত্রদের পক্ষ থেকে উল্টা ত্রাণ তহবিলে টাকা দেয়, তাও 1 কোটি 2 কোটি না, 8 কোটি টাকা। বিএনপি যেটি স্বপ্নেও কল্পনা করে সেটি হলো বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে ক্ষমতায় আসবেন, এটি বিএনপির প্ল্যানে ছিল না। প্ল্যান বি, প্ল্যান সিতেও ছিল না। ফলে এই যে ইউনূসের যে জমানা, এই জমানাটাকে মোকাবেলা করার জন্য বিএনপিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং এটাই হলো এখন বিএনপির সবচেয়ে বিপদ এবং বিপদ। এই যে ওয়ার্কার্স পার্টি, ইনু, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইনু, যতগুলো দল আছে, সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি। যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 19 জুলাই 14 দলের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানায় যে 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। এবং এই 14 দলের মিটিং এর পর তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, কয়েকটা দলের, জাসদ, ইনু, কয়েকটা দলের নেতারাও গণমাধ্যমের সাথে কথা বলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখা মাত্রগুলি, কয়েকজন বলেছেন আপনারা নিজেরাই সামনে দেখবেন। এই ধরনের আলোচনা আমাদের কাছে পরিষ্কার করেছে যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। তার জন্য আজকে আমরা এনডিএম দল থেকে এই 14 দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে, আওয়ামী লীগ সহ 14 দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে অফিসিয়ালি আমরা কমপ্লেইন দায়ের করেছি যে এরা সবাই গণহত্যার আসামি এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেন তাদের আয়তায় যেভাবে পড়ে, আইনটা তারা ভালো বুঝবেন, যেভাবে পড়ে সেভাবে যেন এই অভিযোগের তদন্ত হয় এবং তাদেরকে বিচারের আওতায় সঠিকভাবে আনা হয়। আমাদের প্রথম চাওয়া যে সঠিক তদন্তর মাধ্যমে দেশ জাতিকে সঠিকভাবে জানানো কতটা মোরাল ডেপ্রাভিটি ছিল এবং আছে এই 14 দলের জোটের নেতাদের ভেতরে এবং এই 14 দলের ভেতরে। জনগণের কাছে পরিষ্কার করা যে শুধু আওয়ামী লীগ না, শুধু শেখ হাসিনা না, এই যে ওয়ার্কার্স পার্টি, ইনু, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইনু, যতগুলো দল আছে, সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি। তো প্রথম কাজটা হলো জনগণের কাছে পরিষ্কার করা এবং এই দায়িত্ব মাননীয় চিফ প্রসিকিউটরের সাথে আইসিটি ট্রাইব্যুনালের। সো আইসিটিকে এই দায়িত্ব তারা যেন সঠিকভাবে পালন করেন সেই আর্জি করতে আমরা আজকে এসেছি এবং এই তদন্তের পর আমরা বিশ্বাস রাখি এনাফ এভিডেন্স পাবলিক ডোমেইনে আছে যে এই তদন্ত করলেই তারা পরিষ্কার জানবেন যে এই 14 দলই দায়ী গণহত্যার আদেশে। আর যদি দায়ী সাব্যস্ত ওনারা করেন, এরপরে সাজা কি হবে সেটা আজকে মাননীয় চিফ প্রসিকিউটরও জানালেন যে আইনের কিছু চেঞ্জ আসতে পারে, এগুলো ওনারা আরো ভালো জানবেন। যেভাবে আইনের চেঞ্জ আসবে, আইনের চোখে তাদের সাজা যেটা হওয়া উচিত সেটা হবে, সেটা হলেই আমরা মেনে নেব। রাজনৈতিক দলের বিরুদ্ধে কি ধরনের সাজা দরকার, এটা একটা ধরনের প্রশ্ন। আর এই যে 10 বছর নিষিদ্ধ ঘোষণা করা কোনো সংগঠনের বিরুদ্ধে বা কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে নিয়োজিত থাকে, মানবতা বিরোধী অপরাধটা হলো মুখ্য বিষয়। রাজনৈতিক দল, অর্গানাইজেশন, ব্যক্তি মুখ্য বিষয় না। মানবতা বিরোধী অপরাধে যারা দায়ী হবেন এবং এই জুলাই আগস্টে যে ধরনের গণহত্যার কথা আমরা বলছি, এটা শুধু মানবতা বিরোধী না ভাই, এটা যে কোনো ধরনের চিন্তাধারার বাইরে। মানে আমরা তো ভাই আহতদের সামনে ছিলাম, নিজেরা আহত হয়েছি, তারপর হাসপাতালে গেছি। আজকে মাননীয় চিফ প্রসিকিউটর যেভাবে বলছিলেন যে তরুণ বাচ্চাদের 16, 17, 18 বছর বয়স গুলি খেয়ে হাত খুলে গেছে, গুলি খেয়ে পা খুলে গেছে এবং এরা যারা জীবিত বেঁচে আছে, কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না। এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী, তারা দল হোক, গোষ্ঠী হোক, অর্গানাইজেশন হোক, ব্যক্তি হোক, মিনিমাম তো ভাই 10 বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। কাদের সিদ্দিকীর মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন, এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই, ক্ষতি হয় না। বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন, সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে।
ভীষণভাবে ক্ষতি করে। একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো, এটা এখন না। ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম আমরাও রাজনীতি পছন্দ করিনি, কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেট পলিটিক্স হয়তো আমরা বলিনি, কিন্তু রাজনীতি ভালো জিনিস না, রাজনীতিতে যাওয়া যাবে না, এই আলাপ ছিল। কিন্তু এখন এটা আই হেট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে। এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে, এখনকার প্রজন্ম শিখে থাকে, তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই, তাদের কাজ হলো স্রেফ ধান্দাবাজি। এরকম একজন ধান্দাবাজ যেন কাদের সিদ্দিকী নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি। গতকাল তিনি বিরাট হুঙ্কার দিয়েছেন। অবশ্যই তার আগে একটা কথা বলে রাখতে চাই, এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক। আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে, কত বড় মুক্তিযোদ্ধা উনি, একা একটা বাহিনী তৈরি করেছেন, লিড দিয়েছেন, দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন। এই বীরত্বের কোনো তুলনা হয় না। আমাদের ইতিহাস যখন লেখা থাকবে, কাদের সিদ্দিকীর মুক্তিযুদ্ধের বিরচিত ভূমিকা লেখা থাকবে, সেটার জন্য সেই পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে। কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন, এটা খুব বাজে। মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না। একজন বয়স্ক মানুষ, একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি, করতে চাই, আর তার মতো মুক্তিযোদ্ধা অকল্পনীয় ব্যাপার। যারা তাদের সাথে গতকাল বলছেন 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি, যত কিছু অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা আর 2-4 জন বাধ্য হয়ে বাকিটা করেছে। এটা কিন্তু উনি বলছেন, আমি পুরো কন্টেন্টটা পড়ি। সমাজটাকে বদলাতে হবে, অল্প কদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। অনেক মুখে মনে করেন আওয়ামী লীগের সরকার, আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনা সরকার ছিল। এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেখানে আমাদের সন্তানদের জীবনদান আল্লাহ গ্রহণ করুক, সে বিশেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক। মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন। আমার তাই মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন, নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না। কেন বলছি? 2022 সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। প্রথম আলো হেডলাইন, প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ, ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন, উনি ভিড়বেন, এরকম একটা খবর এসছে। এরপর 23 সালে আবার দেখা করেছেন, এবার সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি, বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি। ওনার বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সিদ্দিকী। 23 সালে এসে ঘোষণা করছেন। 22 সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান, তাকে ভেড়ানো হয়নি। উনি আওয়ামী লীগে নেই মানে আপনাকে নেওয়া হয়নি। আওয়ামী লীগের কাছে কাদের সিদ্দিকীর মতো লোক রিডান্ডেন্ট হয়ে গেছে, মানে উনি আওয়ামী লীগ তাকে নেওয়ারও যোগ্য মনে করেনি। এরপর একই সালে, মানে 23 সালে অগস্টের 30 তিনি বলছেন প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা দেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনাকে আরো 10 বছর ক্ষমতায় থাকা লাগে, শেখ হাসিনা থাকবে। 23 সালে বলছেন কাদের সিদ্দিকী। সেই কাদের সিদ্দিকী এখন আলাপ করছেন শেখ হাসিনাই মূল কালপ্রিট, যিনি চুরি সব 90 ভাগ করেছেন, বাকি 2-4 জন বাকিটা করেছে বাধ্য হয়ে। এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা। তো শেখ হাসিনার সাথে 10 বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন? শেখ হাসিনাকে শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন? খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি, তাই না? এটা কি বিভৎস প্রতারণা খুব সফট শব্দ, বাটপারি। ক্ষমতার সাথে থাকার জন্য যে কোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা। ইভেন তিনি, আমি একটা রিপোর্টের ভেতরে আছে, উনি ঐক্যফ্রন্টে 18 সালের নির্বাচনে ওটাকে আটালি ভুল বলে মনে করেন। ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন। ওই সময় ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি 18 সালে ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে। কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে, ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে, রাতে ভোট হয়েছে, সারা পৃথিবীতে শেখ হাসিনাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই রাতে সিল মেরে আওয়ামী লীগ নামের দলটার মৃত্যু ঘটে গেছে। সেটা খুব সিগনিফিক্যান্ট ছিল, কিন্তু উনি ওটাকে সঠিক মনে করেন না। ঐক্যফ্রন্টে থাকা আর কি, নির্বাচনে যাওয়ার কথা না, ঐক্যফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে, কারণ ওনাকে তখন নাকে খত দিতে হবে আওয়ামী লীগের কাছে। তাই উনি কেন ঐক্যফ্রন্টে গেছেন সেটা বিকল্প, দেখা করা, পরিবার নিয়ে যাওয়া, শেখ হাসিনার জন্য জীবন দেয়া, প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা আশা করি উনি যদি বেঁচে থাকতেন 10 বছর করতেন এবং উনি চেপেই যেতেন যাতে ওনাকে দলে নেওয়া হয়। উনি চেষ্টা করেছেন, এটা আমরা ইনফর্মালি জানি, অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্টস সেগুলোতে বোঝা যায়। এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল, এত গালিগালাজ শেখ হাসিনাকে কেন? কারণ এখন উনি ভিড়তে চান এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোনো সরকার হবে না, সেই সরকারের নজর কাড়ার জন্য। ওনার আবার দোষ কি আমরা অনেক সময় ভুলেও যাই। এই সরকারের মধ্যে কিছু লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেছেন, করেও এই সরকারে আছেন, এবং অনেকে আবার নতুন করে ভিড়ে যায়। আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে, এই দেশে এগুলো হয়। কিন্তু কাদের সিদ্দিকীর মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে, উনি ওনার শেখ হাসিনা ওনার বোন বলেন, ওনার বোনের আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান,
উনি করুন দিয়ে এদেশে তার রাজনীতি করার সেই অধিকার তো আছেই, কিন্তু গালি দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে চাওয়া অ্যাট এনি কস্ট নোংরামি। এবং এইরকম মানুষদের জন্যই রাজনীতির প্রতি ঘৃণা জন্মে ইয়াংদের, তারা আই হেট পলিটিক্স বলে। এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল। রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে, গিয়ে ধান্দাবাজি করতে হবে, এটা তো সত্যি। এটা শুধুমাত্র কাদের সিদ্দিকীর কথা বলছি না, আওয়ামী লীগে থাকা, বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের অ্যাটিটিউডই আছে। রাজনীতি তাদের কাছে ধান্দাবাজির একটা পথ। এবং এটাও সত্য, দেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারেন না, রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায়। এগুলো ভুল না। আর প্রকাশ্যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা। আমি কাদের সিদ্দিকীর রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই। এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন, কিন্তু আমাদের ওই রাইট আছে তার প্রিভিয়াস গ্রাউন্ড দেখিয়ে, বরং আমরা তার বিচার চাইতে পারি। হি ডিড কোলাবোরেট শেখ হাসিনা। শেখ হাসিনা 10 বছর আরো ক্ষমতায়, উনি 23 সালে বসে যাচ্ছেন কেন? শেখ হাসিনা তার কাছে এত মহৎ সরকার হয়ে গেছে, তো উনিও তো কোলাবোরেটর, ফ্যাসিস্ট এবং মাফিয়ার, ইজন্ট ইট? উনি তার জন্য জীবন দিতে চান, উনি তো আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ, আরো বড় কোলাবোরেটর, তার বিচার হওয়া উচিত। কিন্তু উনি এখন শেখ হাসিনাকে গালি দিয়ে নিজেকে সাফ সুতরো করে ফেলার চেষ্টা করছেন। বিভৎস নোংরামি, রাজনীতির নামে নোংরামি আগামী বাংলাদেশে যেন না চলে। গণত্রাণের 10 কোটি টাকা ব্যাংকে আছে, তার 8 কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। দর্শক, এটি কি পরিমাণ একটি অভাবনীয় কাজ কল্পনা করতে পারেন? বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে? ছাত্ররা তারা টাকা দিচ্ছে উল্টা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল, যেটা আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ছিল, এটা হয়েছে? নাকি ছাত্ররা সবসময় পেয়ে এসছে? কখনো শুনি না কোনো ছাত্র সংগঠন বা ছাত্রদের পক্ষ থেকে উল্টা ত্রাণ তহবিলে টাকা দেয়, তাও 1 কোটি 2 কোটি না, 8 কোটি টাকা। বেশ কিছুদিন থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ত্রাণের টাকা কি হলো, কোথায় গেল, কে পাইলো, কে নিল, এরকম নানান রকম খুচরা মানে সোশ্যাল মিডিয়াতে খবর দেখছিলাম। আমি তখনই বুঝতে পারছিলাম যে এগুলো অর্থ হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে খাটো করা, তাদের ভাবমূর্তি নষ্ট করা। তাদের ভাবমূর্তি নষ্ট করলে অন্যরা সুবিধা হয়, কেননা বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র তারাই আছে যাদের একটা সুনাম আছে। হ্যাঁ, তাদের নামে অনেকে দুর্নাম করেছে, এটা সত্য। তারপরেও যখন কি ত্রাণের জন্য ডাকা হলো টিএসসিতে, দেখেছেন তো, পরে তারা বলছে ভাই আমাদের এত ত্রাণ দরকার নেই, এই ত্রাণ পৌঁছে দেওয়ার মতন কোনো গাড়ি ঘোড়া আমাদের নাই, আমাদের এখন দরকার ট্রাক, ট্রাক পাঠান। তো টিএসসি হলো একটা মানে রীতিমতো খাদ্য গুদামে পরিণত হয়েছিল বা ত্রাণের গুদামে পরিণত হয়েছিল। নানা ধরনের মানে গহনা, মহিলারা গহনা পর্যন্ত দিচ্ছে, ভিক্ষুকরা তার সারাদিনের উপার্জিত টাকা দিচ্ছে, রিক্সা চালকরা দিচ্ছে, মানে অভাবনীয় দৃশ্য। তারপরে শুরু হয়ে গেল যে এই টাকা নিয়ে তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা নয় শুরু করছে। এত টাকা কেন, কিভাবে এই অ্যাকাউন্টের টাকা কেন বলা হলো, নানা রকম প্রশ্ন। আজকে দেখেন সেই ত্রাণের টাকা নিয়ে তারা সম্মিলিতভাবে একটা সংবাদ সম্মেলন করেছে এবং এই টাকা কত আসলো, কিভাবে আসলো, সমস্ত অডিট ফার্ম দিয়ে তারা ক্যালকুলেট করে তাদের টোটাল যে টাকা দেওয়াচ্ছে, এখানে দেখা যাচ্ছে গণত্রাণের 9,91,51,213 টাকা 2টি ব্যাংক হিসেবে সংরক্ষিত আছে। এর মধ্যে 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বাকি 1,91,00,000 টাকা দেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিত জেলাগুলোয় মানুষের জন্য খরচ করা হবে। দেখেন, এখনো পর্যন্ত উত্তরাঞ্চলে যে ওই যে তিস্তার পানি বেড়ে যাওয়ায় যেখানে অনেকগুলো জেলা যে বন্যা কবলিত, সেখানে তারা ত্রাণ তৎপরতা চালাবে। বাংলাদেশে কোন ছাত্র সংগঠন আছে বলেন, কারা আছে যারা ত্রাণ তৎপরতা চালাচ্ছে? কেউ নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অথচ তাদের চরিত্র হননের জন্য কি প্রাণান্ত চেষ্টা! মনে হচ্ছে যেন কত দ্রুত এই যে সার্জিস আলম খারাপ, হাসনাত আব্দুল্লাহ খারাপ, ওই নাহিদ ইসলাম খারাপ, হাসিব মাহমুদ খারাপ, এইগুলো যত দ্রুত আমরা ট্যাগ দিতে পারবো ততই যেন আমরা সফল হবে। এইরকম এক ধরনের আত্মবিনাশী প্রবণতা আমাদের মধ্যে। আমরা একবারও বুঝতে পারছি না যে কত জটিল একটা কাজ এই যে ত্রাণের যে নানা রকম। দেখেন, আমি বর্ণনা পুরোটা পড়লাম যে বলছে যে মোট 11,69,84,420 টাকা তহবিল সংগ্রহ হয়েছিল। 11 কোটি মানে 11.5 কোটি টাকার উপরে। এর মধ্যে 9,85,15,425 টাকা নগদ এবং বাকি টাকা মোবাইল ব্যাংকিং, প্রাইস বন্ড, ডলার ও অন্যান্য মাধ্যমে আসে। এর মধ্যে মোট খরচ হয়েছে 1,78,33,000 টাকা। বর্তমানে ব্যাংক দুটির অ্যাকাউন্টে 9,91,51,213 টাকা আছে। ফজলুল কবির বলছেন এই সংবাদ সম্মেলনে, তারা জরুরি ভিত্তিতে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়েছিলেন, তবে আমরা বলেছি আমরা ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা থাকা উচিত নয়, এতে আইনগতভাবে এর মালিকানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে থাকে না। তারা আমাদের কথা শুনেছেন। সংবাদ সম্মেলনে বলছেন লুৎফুর রহমান যে আমরা এই টাকা দুভাবে খরচ করার সিদ্ধান্ত নিয়েছি। 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেওয়া হবে
ইতিমধ্যে উত্তরবঙ্গের বন্যা কবলিত জেলাগুলোতে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। দেখেন অলরেডি তারা শুরু করে দিচ্ছে। সোমবার রাতে আমাদের 5টা টিম সেখানে গেছে। সেখানে জেলা প্রশাসন ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে। আগামীকাল থেকেই সেটা শুরু হবে। আচ্ছা, ত্রাণ কার্যক্রম স্থগিত করে 14 সেপ্টেম্বর একটি আর্থিক হিসাব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে 11 কোটি। আচ্ছা দেখেন সেখানে কিভাবে বলা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অনেকে গয়না দিয়েছেন, সেগুলো আমরা বিক্রি করে টাকা পেয়েছি। পিএসসিতে ত্রাণ কার্যক্রমের পর থেকে যাওয়া কার্টুন, যেগুলি কার্টুন এবং অন্যান্য সামগ্রী বিক্রি করে সেই টাকা যোগ হয়েছে। এছাড়া এক বস্তা কয়েন ছিল যেখানে 2 লাখ টাকার বেশি হয়েছে। এগুলো আগে গণনা করা যায়নি, এসব কারণে অবশিষ্ট টাকার পরিমাণ বেড়ে গেছে। একজন ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে 30 লাখ টাকার একটা চেক দিয়েছিলেন, কিন্তু অ্যাকাউন্ট না থাকায় তখন আমরা সেটা তুলতে পারিনি। এক ব্যক্তি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছে, চিন্তা করেন। আমরা চাইলে শুরুতেই একটা অডিট রিপোর্ট করে দিতে পারতাম, কিন্তু তাতে স্বচ্ছতা নিরূপণ করা যেত না। আমরা কার্যক্রম শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই অডিট ফার্মের সঙ্গে যোগাযোগ করেছি, তারা সময় নিয়ে কাজটি করে আজ প্রতিবেদন দিয়েছে। এখানে আবু বাকের মজুমদার, আব্দুল কাদের, মাহিন সরকার, হাসিব আল ইসলাম প্রমুখ তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এটা কি একটা নজিরবিহীন ঘটনা না, যে এখানে তারা 11.5 কোটি টাকারও বেশি তারা পেয়েছে। এখন তারা বলছে যে 10 কোটি টাকা আছে, বাকি টাকা খরচ হয়েছে, আর এই 10 কোটি টাকার মধ্যে তারা 8 কোটি টাকা দিচ্ছে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে, এবং বাকি টাকা তারা উত্তরাঞ্চলে এখন ত্রাণ মানে তৎপরতা তারা চালাবে। দর্শক, এই জন্য বলি যে হুদাই মানে সোশ্যাল মিডিয়া এই খোঁচাখুচি এই সব সংবাদে বিশ্বাস করবে না, কারণ এই ছাত্রদের হাত ধরে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় দফা স্বাধীন হয়, এটা সবারই মাথায় রাখা উচিত। ফলে বিষয়টা এত ঠুনকো না যে চট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা চাঁদাবাজিতে জড়া যাবে, অনিয়ম জড়া যাবে। তাই যদি করতে তাহলে তো হাসিনা সরকারের কাছে থেকেই তারা 100-200 কোটি টাকা খেয়ে আন্দোলনকে বিদায় করতে পারতো, করেছে? পারেনি। হাসিনা সরকার চেষ্টা করেনি। ওই দেখেন মনিরুল ইসলাম যে পুলিশের, তার অফিস পক্ষে ছিল 25 কোটি টাকা নিয়ে রাখছে এই ছাত্র আন্দোলন দমানোর জন্য। তার মানে এদেরকে ঘুষ টুস দিয়ে যদি ম্যানেজ করা যায়। তারপরে ওই হারুন, তার কাছে অফুরন্ত টাকা ছিল না এদেরকে ম্যানেজ করার জন্য, 6 জন তাদের জিম্মায় ছিল না। তারা যদি বলতো আমাদেরকে 10 কোটি টাকা করে দিতে হবে, দিত না হারুন। ফলে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে বা আপনি ঠিক কোন দলের প্রার্থী হিসাবে ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।